আজকের মার্কেটে কথা বলার মতো ইন্টারেস্টিং কিছু জিনিস আছে। এর মধ্যে আমরা একটু ব্যাংকিং সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরের আজকের যে অবস্থান ছিল সেটা নিয়েও একটু আলোচনা করতে চাচ্ছি। বাট এর আগে আমরা একটু আজকের পুঁজিবাজার কেমন ছিল সেটা একটু ওভারভিউ দেখে নেই। ১,৫৩,৯৯৫ ট্রেডের সংখ্যা কমেছে, ভলিউমও কমেছে, যেহেতু আজকে নেগেটিভ জিনিস দেখেছি আমরা পুঁজি মার্কেটে। যদিও শুরুর দিকে একটু ভালো বাই প্রেশার দিয়ে উপরের দিকেই টানছিল, বাট আলটিমেটলি মার্কেট মেকারদের যা মন চাবে তাই তো করবে। তারা মার্কেটকে আবারও ড্রপ করে দিয়েছে আনুমানিক একটার পর পর। দেন এরপরে আর মার্কেট ওভাবে উঠে দাঁড়াতে পারেনি, এবং আজকে যে ক্যান্ডেলটি করেছে ক্যান্ডেলটি কিন্তু খুব একটা ভালো ক্যান্ডেল যে সেটা না। বাট যেটা আগের দিন ভিডিওতে বলছিলাম যে আমাদের আসলে ক্যান্ডেল কিরকম হচ্ছে সেটা খুব একটা ম্যাটার করতেছে না আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিসে, কারণ অ্যাকচুয়ালি মামুরা যেভাবে চাচ্ছে সেভাবে মার্কেট চালাচ্ছে। যাই হোক, আমরা মামুদেরই শিষ্য। আমরাও যে খুব ভালোভাবে স্টকে ইনভেস্ট করি তা কিন্তু না। আমরা অনেকেই জাঙ্ক শেয়ারে স্টক ইনভেস্ট করি। আমি জাঙ্কের অনেক জাঙ্ক শেয়ারের মধ্যে অনেক শেয়ারকে উপরের দিকে লেনদেনের শীর্ষের দিকে দেখা যায়, এবং আম, যখন আলটিমেটলি যে এসব বন্ধ কোম্পানি মামুরা উপরে উঠে ছেড়িয়ে দেয় তখন কিন্তু আপনারাই কান্নাকাটি করেন, এবং আপনারাই আসলে যেভাবে ট্রেডিং এর উদ্দেশ্য নিয়ে বাজারে আসেন সেই উদ্দেশ্যতে সফল হতে পারে না, কারণ আপনারা ইনভেস্ট করছেন জেড ক্যাটাগরি শেয়ারে, যেগুলো বন্ধ কোম্পানি সেসব শেয়ারে। না হলে পিপলস লিজিং এই টাইপের কোম্পানি কেন এত উপরে উঠে যাবে? যাই হোক, আমরা আজকে আহ, ওইদিকে আর না যাই। এটা নিয়ে আমরা প্রিভিয়াসলিও অনেক কথা বলেছি। অনেক মানুষই আসলে কমেন্ট সেকশনে দেখি যে জেড ক্যাটাগরি অনেক স্টকের ব্যাপারে জানতে চান, এবং আহ, সত্যি বলতে আমি ওগুলা নিয়ে খুব বেশি একটা ঘাটাঘাটি করি না। তাই আপনারা যখন কমেন্ট করেন ওইভাবে আমি চেষ্টা করি একটু খোঁজ খবর নিয়ে রিপ্লাই দেওয়ার, বাট যথাসাধ্য চেষ্টা করি কারেক্ট অ্যান্সার করার। মুভিং অন, আজকে আমরা গেইনারের দিক দিয়ে উপরে দেখেছি ইন্স্যুরেন্সের গেইনিং আজকে তুলনামূলক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এগুলোর তুলনায়, ফার্মাসিউটিক্যালস এগুলোর তুলনায় ভালো ছিল। ইন্স্যুরেন্স লেনদেনের শীর্ষে এবং লেনদেনের উপরে আবারও উঠেছে ব্যাংকিং সেক্টর, এবং ব্যাংকিং সেক্টর নিয়ে আমি আগেও আমার অনেক ভিডিওতে এটা বলেছি, যখন মার্কেট উঠানোর হয় তখন কিন্তু ব্যাংকিং সেক্টর নিয়ে ভালো গেম প্লে করা হয়, এবং সেটাই আজকের একটা টপিক হতে পারে আমাদের কথা বলার। এবং ফার্মাসিউটিক্যালসে ইঞ্জিনিয়ারিং এগুলাও উপরে উঠে এসেছে লেনদেনের দিক দিয়ে, তৃতীয় এবং চতুর্থ স্থানে আছে। আমরা যদি একটু আজকের ইন্ডেক্সে চলে যাই এবং ইন্ডেক্সের অবস্থান যদি দেখি, গতকালকে আমরা বলছিলাম যে বেশ ভালো একটি ক্যান্ডেল দিয়েছে, সুন্দর। উপরের যে পিন বারটা ছিল, পিন বারটা উইক ছিল, দ্যাট মিন্স উপরে যাওয়ার পসিবিলিটি আছে। বাট আজকে যেটা হয়েছে, শুরুর দিকে উপরের দিকে গেলেও শেষে কিন্তু এই পিন বারকে খালি করে দিয়ে বডিটা নিচে ক্রিয়েট করেছে। দেখুন, এখানে যে একটা আপার লিমিট সেট করেছে সেই লিমিটকে মানে রেজিস্ট্যান্স ধরে আজকে সেখান থেকে রিজেক্ট হয়ে বডি নিচের দিকে নেমে এসেছে, এবং সোফার আমরা ৫,১১৬ এই লেভেলে যে একটা সাপোর্ট এঁকে রেখেছি সেটাতে কিন্তু সাস্টেইন করছি। কতক্ষণ ধরে রাখা যায় সেটা ডিফারেন্ট বিষয়, কিন্তু গুড নিউজ যেটা, যে টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিসে আমরা যদি কথা বলতে চাই, কিছুটা কিন্তু ব্লু লাইন অরেঞ্জের কাছাকাছি এসে পড়েছে। এখনো ক্রস করেনি। ক্রস করার জন্য আমাদের কালকের বাজার দেখতে হবে। কালকের বাজার যদি পজিটিভ থাকে, এবং আজকে যেরকম নেগেটিভ হওয়ার পর ভলিউমটা হালকা কম, খুব বেশি কম যে বলবো না, হালকা কম হয়েছে, যার কারণে হচ্ছে খুব বেশি একটা এফেক্ট আমরা আরএসআই ইন্ডিকেটর বা ইয়েতে দেখি নাই। এমএসিডি ম্যাকডি যাই বলুন, এই ইন্ডিকেটরে দেখি নাই আমরা। তবে যদি কালকে একটা ভালো সুন্দর গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাই, আহ, আমি আসলে পিন বার উপরের উইকনেসটাকে আসলে খুব একটা পাত্তা দিচ্ছি না, কারণ আলটিমেটলি আমি এটা নিয়ে যতবারই কথা বলেছি ততবারই কিন্তু উল্টা অনেক কিছু হয়েছে। মানে বাজার আসলে কি হয়, ইউজুয়ালি যখন আমাদের বাজারে আমরা দেখি যে এরকম একটা উইক ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এই ক্যান্ডেলটাই দেখুন, এরকম একটা উইক ক্যান্ডেল, মানে এটা ইন্ডিকেট করে কিন্তু যে এখানে যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে ধরে হয়তোবা নিচে একটা কারেকশন দেবে। বাট বাজার বাজার উঠার সময় কিন্তু এটা ঠেলে উপরে উঠে গেছে, এন্ড পরের দিন খুব সুন্দর একটি ক্যান্ডেল দিয়ে পরের দিন আরো একটি সুন্দর ক্যান্ডেল দিয়েছে। সো এরকম কিছু যদি হয়, টেকনিক্যাল অ্যানালাইসিসের বাইরে গিয়ে হলেও আসলে খুব একটা খারাপ না। বাট আজকের ক্যান্ডেল যদি আপনি বাই বুক বলতে চান, এই ক্যান্ডেলটা খুব একটা সুবিধাজনক ক্যান্ডেল না, কারণ এখানে অনেক উপর থেকে রিজেক্ট হয়ে এসেছে এবং অনেক নিচে শেষ করেছে।
বাট বাজারে আজকে ভালো একটা বাই প্রেশার ছিল, সেটা বলতেই হবে যে অনেকক্ষণ কিন্তু টিকে রেখেছিল বাজারকে। আই থিংক দুপুর 12টা 1টা পর্যন্ত কিন্তু বাজার টিকে রাখার চেষ্টা করেছিল, বাট আলটিমেটলি বড় বড় বাই ভলিউমে আমরা বাজারকে পড়ে যেতে দেখেছি, যেটা মিন চার্ট দেখলে বোঝা যাবে। হোপফুলি যদি কালকে আমরা আরেকটা রেড ক্যান্ডেল দেখতে না পাই, তাহলে এইটুক পর্যন্ত যাওয়ার একটা স্কোপ আছে। 5222, 5220 এই আহ, যে রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করে, এই রেজিস্ট্যান্স পর্যন্ত আহ, পৌঁছানোর একটা ট্রাই হয়তো বা করতে পারে যদি একটা ভালো বাই প্রেশার আমরা দেখি। অ্যান্ড কেন এটা নিয়ে হোপ করছি সেটা নিয়ে আমি কথা বলবো। অ্যান্ড সেটার এমএসিডি ইন্ডিকেটরকেও বাই সিগন্যাল দেওয়ার জন্য হচ্ছে কালকে গ্রিন ক্যান্ডেলটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি খুব বেশি ক্লোজ অবস্থায় আছে। অ্যান্ড আরএসআই ইন্ডিকেটর উপরে শার্প টার্ন নিয়েছিল, সেখান থেকে একটা হালকা কারেকশন কিন্তু নিচের দিকে দেখা যাচ্ছে। সো এখনো 35 পয়েন্টের দিকে আছে, এখনই নেমে যাবে এরকম আশা করছি না, হয়তোবা আরো কয়েকটা ধাপ উপরে উঠে অ্যাটলিস্ট 53 50 পর্যন্ত উঠে হয়তোবা আবারও ব্যাকট্রেস করতে পারে। আমরা একটু এখন ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলতে চাই। আজকে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেখা গেছে। অনেকগুলো ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে আমরা ভালো ভলিউম হতে দেখেছি, ইনক্লুডিং প্রগতি ইন্স্যুরেন্স এবং আরো কয়েকটা ছিল এখানে, যেমন পিপল ইন্স্যুরেন্স ছিল, বিএনআইসিএল ছিল। যাই হোক, এগুলোর মধ্যে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। বেশ কয়েকটা ইন্স্যুরেন্স উপরে উঠে এসেছে, বাট উপর থেকে 12টার পরে যেই একটা রিজেকশন খেয়ে কিন্তু মোটামুটি সাস্টেন করে 36.4-এ শেষ করেছে। এখনো ইন্স্যুরেন্স সেক্টরের জন্য 34.4-এর যে আমরা বটম সাপোর্ট লাইন এঁকে রেখেছি সেটা ট্রু। সো ফার এই পর্যন্ত এদিকে একবার রিজেক্ট হয়ে উপরে উঠেছে, কারেকশন দিয়েছে এবং আজকে আবারও ভালো করেছে। লেনদেন ভালো হয়েছে। তার পাশাপাশি একটা ভালো গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। খুব বেশি ভালো যে সেটা বলবো না, বাট কালকে কারেকশনের একটা সম্ভাবনা আছে এবং এখানেই আসলে স্মার্ট প্লেয়ারদের গেমটা আমাদের বুঝতে হবে। কারণ কালকে যখন এখানে একটা কারেকশন দিবে হয়তোবা এই পর্যন্ত বাজার নামিয়ে নিয়ে আসতে পারে। অ্যান্ড আসলে সেখানেই হবে তাদের কালেকশনের স্কোপ। এখানে বাই প্রেশার দিয়ে যখন মানুষ একটু স্টার্ট করবে, প্রফিট যেটাই আজকে হয়েছে ওটা হয়তো বা কালকে আর একটু বাড়িয়ে সেখান থেকে প্রফিট বুকিং করতে করতে ক্যান্ডেলটাকে এখানে নিচে নামিয়ে আসবে এবং সেখানে হোপফুলি আমাদের যেই ভলিউম আমার আজকে দেখেছি, যেরকম লেনদেন আজকে আমরা দেখেছি, সেরকম লেনদেনের যদি একটু কন্টিনিউশন থাকে, ফার্স্টে না থাকলেও সেকেন্ডে যদি থাকে, আমরা প্রিটি শিওর ধরে নিতে পারি এখান থেকে মামুদের আবারও এন্ট্রি জোন ক্রিয়েট হবে। এখন কথা বলতে যাচ্ছি ব্যাংকিং সেক্টরে আমি এই বিষয়টা নিয়ে খুব মজার এই জিনিসটা যে যখনই পুঁজিবাজারকে একটু উপরে উঠানোর চেষ্টা করা হয় তখনই কিন্তু ব্যাংকিং সেক্টরের মধ্যে একটা ভালো প্রাইস অ্যাকশন দেখা যায়। ভলিউম বাড়িয়ে লেনদেন বাড়িয়ে একটু উপরে নিয়ে আসা হয়। আজকে ব্যাংকিং সেক্টর লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল, বাট দেখুন একটা ভালো আপ ডাউন কিন্তু আমরা দেখেছি। যেখানে ব্র্যাক ব্যাংক গতকালকের এত ভালো ইপিএস দেওয়ার পরে আজকে ব্র্যাক ব্যাংকের মোটামুটি একটা ভালো টার্ন থাকার কথা ছিল, সেই হিসাবে কিন্তু ব্র্যাক ব্যাংককে আমরা টার্ন নিতে দেখি নাই। এবং সেম গোস ফর স্কোয়ার ফার্মা, ফার্মাসিউটিক্যাল সেক্টরেও আমরা ওরকম টার্ন এক্সপেক্ট করছিলাম। স্কোয়ার ফার্মা হয়তোবা এই যে 120%-এর একটা ডিভিডেন্ড দিয়েছে, এরকম একটা ভালো ডিভিডেন্ডের পাশাপাশি কিন্তু একটা ভালো টার্ন ও আমরা এক্সপেক্ট করছিলাম, যেটার অপোজিটটা হয়েছে। প্রাইসকে দাবিয়ে রাখা হয়েছে, সেল প্রেশার ছিল এবং আমরা যেটা স্পট মার্কেটে খেয়াল করেছি, যে ব্র্যাক ব্যাংকের মধ্যে কিন্তু অনেকগুলো শেয়ারের একটা হাত বদল হয়েছে 71 টাকা লেভেলে, যেখানে আজকে ব্র্যাক ব্যাংক আই থিঙ্ক 69.9-এ শেষ করেছে। অনেক চেষ্টা করা হয়েছিল ব্র্যাক ব্যাংককে নিচে নামানোর, 69.5 থেকে বারবারও ব্যাক করছিল। সো 69.5 থেকে ব্র্যাক ব্যাংকে আমরা একটু 71 72 এগুলো ঘুরতে দেখেছি, বাট আলটিমেটলি ব্র্যাক ব্যাংক আজকে লাল ছিল এবং মোস্ট লাইকলি এটাই এই মুহূর্তে ব্র্যাক ব্যাংকের জন্য একটা ভালো পজিশন ক্রিয়েট করে দিয়েছে এন্ট্রি নেওয়ার। আহ, জানি না আসলে মার্কেট মেকারদের কি চিন্তা থাকে যে এত ভালো ইপিএস দেওয়ার পরে কেন ব্র্যাক ব্যাংকে এভাবে চাপ দিয়ে দেওয়া হলো। বাট আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, আমি এখানে একটা সাপোর্ট লাইন এঁকে দেওয়ার চেষ্টা করব সো দ্যাট বুঝতে ইজি হয়।
এখানে খুব ক্লিয়ার একটা সাপোর্ট লাইন আমরা দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট রিসেন্ট ইভেন্টসে। বাজার যখন এভাবে ড্রপ করে, ব্র্যাক ব্যাংক কিন্তু মোটামুটি ৮০ টাকা থেকে ড্রপ করতে করতে অনেকখানি ড্রপ দিয়ে, এগুলা যারা মার্কেট মেকার তারা খুব ভালো মতো জানে কি ইপিএস হয়তো বা কেমন আসবে, এবং ব্র্যাক ব্যাংকের একটা খুব ভালো পারফরমেন্স আমরা রিসেন্ট টাইমসে দেখেছি। সেই হিসেবে ব্র্যাক ব্যাংকে কিন্তু এভাবে ডুবানোর মতো কোনো স্কোপই নাই, বাট ভলিউম কমে এসেছিল, যেটা এটা একটা ভালো জিনিস। ডুবিয়ে ব্র্যাক ব্যাংককে কিন্তু মার্কেটের সাথে একদিন 61.8 পর্যন্ত নামানো হয়েছিল, বাট সেখান থেকে রিজেক্ট হয়ে আহ, এখানে আবার 66.5 ওই দিন শেষ করে, এবং এটাই আসলে ভালো শেয়ার বা ভালো ফান্ডামেন্টাল ভ্যালু শেয়ারের লক্ষণ, যে আপনি মার্কেট যত খারাপই হোক না কেন, আপনি যখন সেল প্রেসারে পড়ে একটা স্টককে নামানোর চেষ্টা করবেন, সেটা আলটিমেটলি বাউন্স ব্যাক করবে, এবং সেই জিনিসটা আমরা ব্র্যাক ব্যাংকের মধ্যে খুব ক্লিয়ার দেখছি। এখান থেকে বাউন্স ব্যাক করে আবারও যে পূর্বের সাপোর্ট জোন ছিল, যেটা ওয়াজ সাপোজ টু বি রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোন গত সপ্তাহের জন্য এটার উপরে কিন্তু বাজার শেষ করেছে, এবং ভালো ইপিএস ঘোষণা যেদিন ছিল ওই ওই দিনের পরের ক্যান্ডেলটাই এরকম রেড করে একদম সাপোর্ট জোন পর্যন্ত নিয়ে এসেছে। সো এখানে আমরা খুব ক্লিয়ারলি 69.4 69.5 এই এরিয়াতে একটা ভালো সাপোর্ট জোন ব্র্যাক ব্যাংকের জন্য দেখতে পাচ্ছি। আগামী দিনগুলো ব্র্যাক ব্যাংকের জন্য ভালো হতে পারে, কারণ ব্যাংকিং সেক্টরের মধ্যে একটা উকি দেওয়ার সম্ভাবনা দেখছি, যে ব্যাংকিং সেক্টর হয়তো বা আরেকটু নড়চড়ে বসতে পারে, এবং ব্র্যাক ব্যাংকের যে পরিমাণ দ্বিগুণ ইপিএস আমরা দেখেছি, অ্যাটলিস্ট এবার ৮০ টাকা ক্রস করে যাওয়ার একটা ট্রায়াল নিতেই পারে। এবং এটা যে খুব বেশি দূরে দিন সেটা আমি বলবো না, কারণ হচ্ছে নভেম্বরে জুন ক্লোজিং এর যেসব ব্যাংকিং সেক্টরে ইপিএস দেওয়ার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, নভেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইকে হয়তো আরো কিছু ক্লিয়ারেন্স থাকবে, বাট আলটিমেটলি এই সেক্টরটা ঘুরে দাঁড়াবেই, স্পেশালি যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার। ইন্ডেক্স যদি সবকিছু ঠিক রাখে, ইন্ডেক্স যদি আমাদেরকে আবারও ৪৬০০ চেহারা না দেখায়, হোপফুলি ব্র্যাক ব্যাংকে আমাদের জন্য আরো ভালো অপরচুনিটিস অপেক্ষা করছে। বাট আপনারা যদি এইখানে এন্ট্রি নিয়ে থাকেন, অবশ্যই 79 78 এইখানে কিছু প্রফিট বুকিং করতে পারেন, আর কিছু শেয়ার হাতে রেখে দিতে পারেন নেটিং করার জন্য। মুভিং অন, আমরা একটু ফার্মাসিউটিক্যালসটাও দেখে নেব। ফার্মাসিউটিক্যাল সেক্টর আজকে যদিও লেনদেনের সামনের দিকেই ছিল, আহ, এখানে যে একটা সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে, এটা আমার আঁকা হয়নি, আমি একটু এঁকে রাখি। রিসেন্ট যেই সেল প্রেসার ছিল ইন্ডেক্সের, যে একটা ভালো ড্রপ আমরা দেখেছিলাম, সেই ড্রপের সাথে ধরে রাখতে না পারে এখানে ব্রেকডাউন করে, কিন্তু আলটিমেটলি ফার্মাসিউটিক্যাল সেক্টর বরাবরই পুঁজিবাজারের জন্য একটা কনসিস্টেন্ট সেক্টর, এবং তার যে রেগুলার অ্যাকুমুলেশন জোন সেটাতে আবার ব্যাক করেছে। এইখানে ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু ৩৭৪-৭৫ এই লেভেলের উপর আবার ঘুরে দেওয়ার চেষ্টা করছে, এখান থেকে রিজেক্ট হয়েছে, যদিও আজকে একটা নিচের দিকেও রিজেক্ট হয়েছে, উপর দিকেও রয়েছে, বাট আমি ৩৭৫ উপর ফার্মাসিউটিক্যাল সেক্টর ঘুরে দেওয়া বলে এটা নিয়ে আশাবাদী। অ্যাটলিস্ট ৩৮৫ পর্যন্ত যেতে যেতে আমাদের অনেক অপরচুনিটিস আছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে থেকে কিছু লাভ প্রফিট বের করে নেওয়ার। প্রফিট বুকিং এর স্কোপ অনেক আছে। আমরা একটু স্কয়ার ফার্মার পারফরমেন্স আজকে দেখে নেব। আজকে আই থিঙ্ক ইবনে সিনার জন্য রেকর্ড ডেট ছিল। ইবনে সিনাও কিরকম পারফর্ম করে আগামী দিনগুলোতে, সেটাও একটা দেখার মতো ব্যাপার হবে। বাট যারা কালেক্ট করতে পেরেছেন ইবনে সিনা এই ডাম্পের দিক দিয়ে 64% এই ডিভিডেন্ড দেওয়া কোম্পানি, খুব খারাপ ডিভিডেন্ড যে এরকম না, বা ডিভিডেন্ড ইল্ডের দিকে একটু পিছিয়ে আছে, সেটা একটা সমস্যা, কিন্তু কোম্পানি হিসেবে খুবই ভালো। অপরচুনিটিস অনেক, যদি আপনারা রাইট টাইমে কালেক্ট করে থাকতে পারেন। যাই হোক, এটা স্কয়ার ফার্মার জন্য আমরা রেগুলার অ্যাকুমুলেশন জোন এঁকে রেখেছিলাম এই জোনটাতে। আমরা এখানে একটা সাপোর্ট জোন এঁকে দিব, যেটা সাপোর্ট জোনের উপর আজকে যেহেতু বাজারে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, সাপোর্ট জোনের উপরও কিন্তু আজকে মার্কেট ঘুরে দাঁড়িয়েছিল ফার্মাসিউটিক্যালস এর জন্য, স্কয়ার ফার্মার জন্য। এরকম ভালো ইপিএস দেওয়ার পরও স্কয়ার ফার্মা আর ব্র্যাক ব্যাংক যেখানে গতকালকে মার্কেট লিডার ছিল, সেখানে কিন্তু আজকে নামিয়ে দেওয়া হয়, কারণ ইন্ডেক্স আজকে তাদের নামানোর প্ল্যান ছিল। সো যারা বুঝতে পারছেন যে ব্র্যাক ব্যাংক এবং যে স্কয়ার ফার্মা, এই দুইটা স্টকে কিন্তু সিমিলার সিচুয়েশন, দুইটা স্কয়ার স্টক নিয়ে আমি গত ভিডিওতে করেছিলাম, এবং দুইটা স্টককেই কিন্তু আজকে রেড করে দিয়ে ওদের যে রেগুলার সাপোর্ট জোন সেখানে দাঁড়া করে রাখা আছে। হোপফুলি যারা বুঝার তারা বুঝে গেছেন যে এখানে একটা কালেকশনের ভালো স্কোপ আছে, যারা নিতে পারছেন তারা তো খুবই ভালো।
হোপফুলি আপনারা যদি জেনে বুঝে স্টকটা কিরকম, ফান্ডামেন্টাল ভ্যালুস বুঝে যদি আপনারা কালেক্ট করতে পারেন খুবই ভালো। কিন্তু আমি ডিরেক্ট বাই করার সাজেশন দিচ্ছি না। অবশ্যই পুঁজিবাজার একটি ঝুঁকিপূর্ণ জায়গা। আপনারা যখনই বাই সেল করবেন নিজের ঝুঁকিতে করবেন এবং একটা টাইম ফ্রেম মাথার মধ্যে রাখতে হবে। ট্রেডিং এর দিন আসলে খুব একটা ভালো যাচ্ছে না পুঁজিবাজারের যারা রেগুলার ট্রেডার্স, বাট যারা ধরেন দীর্ঘমেয়াদী প্ল্যান করছেন ৩-৪ মাস এর উপরে, ৬ মাস, ১ বছর, ২ বছর, তাদের জন্য খুব ভালো অপরচুনিটি যাচ্ছে, কারণ নির্বাচিত সরকার আসলে স্টেবিলিটি বাড়বে এবং হোপফুলি পুঁজিবাজারে আমরা আর একটু ভালো গেইন দেখতে পাবো। বাট নির্বাচনের আগ পর্যন্ত খুব বুঝে শুনে বিনিয়োগ করুন, সাপোর্ট লেভেল বুঝে ফান্ডামেন্টাল স্টকসে ইনভেস্ট করুন। এটাতে আমি অনেক বেশি এমফাসাইজ করছি। হোপফুলি আপনারা বুঝতে পারছেন কেন করছি। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, হোক জেড ক্যাটাগরি হলেও আমি ট্রাই করি স্টকগুলার নিয়ে কোনো আপডেট দেওয়ার। আমি কমেন্টে মোস্টলি রিপ্লাই করছি ডেজ ডেজ। ট্রাই করব যদি আরো বেশি ভিডিও দিতে পারি তখন ভিডিওতেও কিছু কিছু স্টক নিয়ে কথা বলার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আপনি যদি নতুন দেখতেছেন এই ভিডিও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি রেগুলার রাত ১০টায় ভিডিও দিয়ে থাকি। আর দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আজকের জন্য গুড নাইট।